ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের একটি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 ডিভিশন 8 বছর আগে। একদিন এক রিকশাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা 10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিকশা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল। লোকটি রিকশাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিকশাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। একটা শুনে রিকশাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিকশাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোন সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিকশাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোন লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি কোন ধরনের ভিডিও পেতে চান তা কমেন্ট জানান। ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। ছোটবেলায় দাদিনানিদের কাছে আমরা সকলেই ভূতের নানা গল্প শুনে বড় হয়েছি। সেই থেকে ভূত বা ভুতুড়ে বাড়ি সম্পর্কে শুনেছি হাজারো গল্প। আধুনিক পৃথিবী যেভাবে ভূতপ্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অবধি ছড়িয়ে থাকা শত শত ভুতুড়ে জায়গা কৌতূহল জাগায় বইকি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভুতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটিতে থাকে চমকপ্রদ রহস্য, যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভুতুড়ে আবহ। আর এর কোনোটাই যখন শক্ত দলিল প্রমাণ দিয়ে বোঝা যায় না, তখনই জমে ওঠে আসল মজা। এরকমই কিছু জায়গা কিন্তু বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে, যা নিয়ে গা ছমছমে গালগল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের যুগেও। আজ জানাচ্ছি সেরকমই একটি ভুতুড়ে বাড়ির গল্প। রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত এই বাড়িটি। সঙ্গত কারণে বাড়ির ঠিকানাটি একটু অজানাই থাক পাঠকদের কাছে। ওই বাড়ির সত্যতা জানার জন্য সেই বাড়ির ঠিকানায় হাজির হলাম ভরদুপুরে। বাড়িটি আগে থেকেই চিনতাম, তাই খুঁজে পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি। ঝামেলাটা হলো বাড়ির ভুতুড়ে গল্প আদৌ সত্য কিনা সেটা জানতে গিয়ে। বাড়ির পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ানের প্রতিটি কথায় ছিল রহস্য। তাদের কথা শুনে প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার কৌশলে আজ করতে পেরেছি ঘটনা সত্য। বাড়ির ভাড়াটিয়ার আত্মহত্যা। এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভুতুড়ে কাণ্ড কারখানার সম্মুখীন হন। অনেক সময় গভীর রাতে, রাত 1-2টার দিকে বাড়িটির ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায়। ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়।
এছাড়াও বাড়ির রুমে অনেক সময় নাকি গভীর রাতে কারা হইচই করে, কিন্তু তৎক্ষণাৎ রুমে গেলেও কাউকে দেখা যায় না। বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। শোনা যায় উক্ত বাড়িতে ভাড়া থাকত যে ভাড়াটিয়া তার ছোট মেয়ে প্রায় 11 বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল। এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুরে কার্যকলাপ শুরু হয়। অমাবস্যায় কালো কুকুর। প্রতি অমাবস্যায় রাত 12টা থেকে 3টা পর্যন্ত একদল কুকুর দল বেঁধে বাসার সামনের রাস্তায় চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। এটা আর নতুন কি? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তারা শুধুমাত্র অমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে 2 জন কুকুরের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। যুবকদের প্রায় সকলেই একটি রেডিও স্টেশনে স্বীকারোক্তি দেয় যে সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিল, কারণ অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারা একটি ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিল এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল। ঘরময় হাটে হলুদ কাপড়ে কেউ। মাঝরাতে কোনো এক রুমের সামনে দিয়ে নাকি রাত 12টার পর একজন বুকে হেঁটে যেতে দেখা যেত, যার পরনে থাকে লাল পাড় দেওয়া একটি হলুদ শাড়ি। সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা আজ পর্যন্ত কোনো ভাড়াটিয়াই শনাক্ত করতে পারেনি। অনেক ভাড়াটিয়াই নাকি বুটিকে দেখেছে। মেঝেতে জমে রক্তলাল পানি। বেশ অবাক হয়েছি শুনে যে ওই ফ্ল্যাটের ফ্লোরে পানি জমত। তাও শুধু পানি হলে এক কথা ছিল, যে পানি জমত সেগুলো ছিল রক্ত রঙের পানি। ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে ঠিকঠাক করে দিলেও বন্ধ হতো না সেই পানি জমা। শুধু মেঝেতে পানি জমা সমস্যাই নয়, ছিল বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাও। এতক্ষণ যে বাড়ি নিয়ে এত গল্প হলো, সেই বাড়ির প্রতিটি ফ্ল্যাটে কিন্তু এমন ঘটনা ঘটে না, ঘটছে শুধুমাত্র একটি ফ্ল্যাটকে ঘিরে। সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়া থাকে না। মালিকপক্ষ এখন আর সেই ফ্ল্যাট ভাড়া দেন না। শেষে সেই বাড়ির দারোয়ানের একটি কথা দিয়ে শেষ করছি, ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে। কথা শুনে মনে মনে হেসেছিলাম। রাস্তায় যেতে যেতে যেমন ভেবেছি ঠিক লিখতে লিখতেও তেমনটাই ভাবছি, সত্যি আমার সাথেও কি তাহলে ভূত আছে? আজকের গল্পটি শুরু হয়েছিল বাংলাদেশের এক ছোট্ট গ্রাম থেকে। একটি গ্রাম যেখানে রাত নামলেই মানুষ দরজা জানালা বন্ধ করে দিত, কারণ সবাই জানত রাত 3টার পর ওই গ্রামের পশ্চিম দিকের পুরনো বাড়িটিতে কিছু একটা জেগে ওঠে। কেউ বলতো সেখানে কালো জাদু করা হতো, কেউ বলতো বহু বছর আগে সেখানে এক তান্ত্রিক নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যারা সেই বাড়িতে ঢুকেছিল তাদের অনেকেই আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসেনি। আজ আমি আপনাদের শোনাব কালো জাদুর ভয়ঙ্কর রাত কি, এর সত্য ঘটনা অবলম্বনে তৈরি একটি ভয়ঙ্কর গল্প। শেষ পর্যন্ত দেখুন, কারণ গল্পের শেষ অংশটা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে। গ্রামের আতঙ্ক। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নির্জন গ্রাম চরখালি। দিনে গ্রামটা যতটা শান্ত, রাতে ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। বিশেষ করে গ্রামের পশ্চিম পাশে থাকা সেই পুরনো জমিদার বাড়িটি। বাড়িটি প্রায় 40 বছর ধরে পরিত্যক্ত। চারদিকে বড় বড় বটগাছ, ভাঙা দেয়াল আর অদ্ভুত নীরবতা। গ্রামের কেউ ওই রাস্তা দিয়ে রাতে যেত না। রাফি 24 বছরের এক যুবক শহর থেকে গ্রামে এসেছিল তার অসুস্থ দাদিকে দেখতে। রাফি ছোটবেলায় এসব গল্প শুনলেও কখনো বিশ্বাস করত না। রাতে খাওয়ার সময় সে তার দাদিকে জিজ্ঞেস করল, দাদি, সবাই ওই বাড়িকে এত ভয় পায় কেন? দাদির মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ধীরে বললেন, ওই বাড়িতে মানুষ না, অন্য কিছু থাকে। রাফি হেসে বলল, ভূতটু তো এসব আমি বিশ্বাস করি না। দাদি কাপা গলায় বললেন, বিশ্বাস না করলে আজ রাত 3টায় জানালার বাইরে তাকিও। রাত 3টার ছায়া। সেদিন গভীর রাতে হঠাৎ রাফির ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল রাত ঠিক 3টা। বাইরে প্রচণ্ড বাতাস বইছে। হঠাৎ টক 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 জানালায় কেউ যেন ধীরে ধীরে আঘাত করছে। রাফির বুক কেঁপে উঠল। সে সাহস করে জানালার দিকে এগিয়ে গেল। জানালার পর্দা সরাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে আছে একজন কালো কাপড় পরা মহিলা। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল, মহিলার মাথা ধীরে ধীরে উল্টো দিকে ঘুরছিল। রাফি আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ মহিলা ফিসফিস করে বলল,
বাড়িটায় এসো। তারপর মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রাফি পুরো ঘটনা দাদিকে বলল। দাদি ভয় পেয়ে বললেন, তুই তাকে দেখে ফেলেছিস, এখন সে তোকে ছাড়বে না। অভিশপ্ত বাড়ি। রাফির কৌতূহল বাড়তে লাগল। সে সিদ্ধান্ত নিল সত্যটা খুঁজে বের করবে। গ্রামের তার বন্ধু সোহেল তাকে বাধা দিল। ওই বাড়িতে যাস না রাফি, মানুষ পাগল হয়ে যায়। কিন্তু রাফি শুনল না। সেদিন সন্ধ্যায় তারা দুজন টর্চ নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। বাড়ির সামনে পৌঁছাতেই একটা পচা গন্ধ নাকে এল। মনে হচ্ছিল বহুদিনের মৃত কিছু পড়ে আছে। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। কড়কড় শব্দ, ভেতরে চারদিকে অন্ধকার। দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, মেঝেতে শুকনো রক্তের দাগ। হঠাৎ সোহেল ফিসফিস করে বলল, রাফি, পিছনে কে দাঁড়িয়ে আছে? রাফি ঘুরে তাকাতেই একটি কালো ছায়া দ্রুত দেয়ালের ভিতর ঢুকে গেল। কালো জাদুর ঘর। বাড়ির ভিতরে তারা একটি গোপন ঘর খুঁজে পেল। দরজায় অদ্ভুত প্রতীক আঁকা। দরজা খুলতেই তারা হতবাক হয়ে গেল। ঘরের মাঝখানে একটি কালো বৃত্ত, চারপাশে মোমবাতি, আর দেয়ালে ঝুলছে মানুষের ছবি। প্রতিটি ছবির চোখ কেটে ফেলা। হঠাৎ রাফি একটি পুরনো ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটি ছিল এক তান্ত্রিকের। সে পড়তে শুরু করল। আমি অমর হওয়ার জন্য কালো জাদুর শক্তিকে আহ্বান করেছি, কিন্তু এখন সে আমার আত্মা চায়। হঠাৎ ঘরের সব মোমবাতি একসাথে জ্বলে উঠল। দরজা বন্ধ হয়ে গেল। তারপর একটি ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এল, তোমরা দেরি করে ফেলেছ। জেগে ওঠা আত্মা। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। সোহেলের নিঃশ্বাস কাঁপছে। রাফি দেখতে পেল কালো বৃত্তের মাঝখান থেকে ধোঁয়া উঠছে। ধীরে ধীরে সেখানে একটি মানুষের আকৃতি তৈরি হল, কিন্তু সেটি মানুষ ছিল না। তার চোখ পুরো কালো, মুখ অস্বাভাবিকভাবে বড়। সে ধীরে ধীরে বলল, আমার আত্মা ফেরত দাও। হঠাৎ সোহেল চিৎকার করে উঠল, কারণ তার পায়ের নিচ থেকে কারো হাত বেরিয়ে এসেছিল। সোহেলকে মাটির নিচে টেনে নেওয়ার চেষ্টা করছে। রাফি তাকে টেনে বাঁচাল। তারপর তারা দরজা ভাঙার চেষ্টা করল, কিন্তু দরজা খুলছে না। ঘরের চারদিকে তখন অদ্ভুত ফিসফিস শব্দ। এখান থেকে কেউ বের হতে পারবে না। ভয়ঙ্কর সত্য। হঠাৎ ডায়েরির শেষ পাতাটি নিজে থেকেই খুলে গেল। সেখানে লেখা, যে এই ঘরে প্রবেশ করবে সে হবে পরবর্তী উৎসর্গ। রাফির মাথা ঘুরতে লাগল। হঠাৎ সে বুঝতে পারল, যে মহিলাকে সে জানালার বাইরে দেখেছিল সে আসলে তাদের এখানে নিয়ে আসতে চেয়েছিল। ঠিক তখনই সোহেলের আচরণ বদলে গেল। সে ধীরে ধীরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর কর্কশ গলায় বলল, সে এসে গেছে। সোহেলের চোখ সম্পূর্ণ কালো হয়ে গেছে। রাফি ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ সোহেল দেয়ালে মাথা ঠুকতে শুরু করল। থাম, থাম, থাম। রক্ত ছিটকে পড়ছে, কিন্তু সে থামছে না। পালানোর চেষ্টা। রাফি মরিয়া হয়ে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগল। হঠাৎ সে দেখতে পেল দেয়ালের পেছনে একটি সরু পথ। সে সোহেলকে টেনে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সোহেল তখন আর স্বাভাবিক নেই। সে ফিসফিস করে বলছে, তুই পালাতে পারবি না। ঠিক তখনই পেছন থেকে সেই কালো মহিলা দেখা দিল। এবার তার মুখ স্পষ্ট দেখা গেল। মুখের চামড়া নেই, চোখের জায়গায় শুধু অন্ধকার গর্ত। সে ভয়ঙ্কর হাসি দিল। তারপর ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে আসতে লাগল। রাফি দৌড় দিল। অন্ধকার সুডঙ্গের ভিতর শুধু তার দৌড়ানোর শব্দ আর পেছনে সেই মহিলার হাসি। শেষ রাত। রাফি কোনোভাবে বাড়ির বাইরে বের হয়ে আসে। বাইরে তখন প্রবল ঝড়, কিন্তু সে লক্ষ্য করল পুরো গ্রাম অস্বাভাবিকভাবে নীরব। কোনো মানুষ নেই। হঠাৎ গ্রামের মসজিদ থেকে আজানের বদলে অদ্ভুত ফিসফিস শব্দ ভেসে এল। রাফি আতঙ্কে বাড়ির দিকে দৌড়াল। বাড়িতে গিয়ে দেখে তার দাদি মেঝেতে বসে কাঁদছেন। তিনি বললেন, আমি জানতাম তারা তোকে ছেড়ে দেবে না। রাফি কাঁপা গলায় বলল, ওরা কারা? দাদি ধীরে উত্তর দিলেন, যাদের আত্মা কালো জাদুতে বন্দী হয়েছিল। হঠাৎ ঘরের লাইট নিভে গেল। তারপর জানালার বাইরে শত শত কালো চোখ জ্বলে উঠল। রাত তখন প্রায় শেষ। হঠাৎ দরজায় জোরে আঘাত শুরু হল। থাম, থাম, থাম। রাফি দরজা ধরে আছে।
কিন্তু বাইরে থেকে অমানুষিক শক্তি দরজা ভাঙার চেষ্টা করছে। দাদি কাঁদতে কাঁদতে বললেন, ওরা আত্মা নিতে এসেছে। হঠাৎ দরজা ভেঙে গেল। ঘরের ভিতর কালো ছায়া ঢুকে পড়ল। রাফি শুধু দেখল চারপাশে অসংখ্য কালো চোখ। তারপর সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের মানুষ রাফিদের বাড়িতে গিয়ে দেখে বাড়ি সম্পূর্ণ খালি। রাফি নেই, তার দাদিও নেই। শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, কালো জাদু কখনো শেষ হয় না। গল্পটি কেমন লাগল কমেন্টে জানান। আর এমন ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে তৈরি হরর স্টোরি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আজ রাতের পর হয়তো আপনি আর একা ঘুমাতে পারবেন না। বাংলাদেশের 15টি রহস্যময় ভুতুড়ে স্থান। রিয়েল ঘোস্ট প্লেস বাংলা। বাংলাদেশ সবুজে ঘেরা শান্ত একটি দেশ। দিনের আলোয় এই দেশকে যতটা সুন্দর লাগে, রাতের অন্ধকারে কিছু জায়গা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। এমন কিছু স্থান আছে যেখানে সূর্য ডুবে যাওয়ার পর মানুষ যেতে ভয় পায়, কারণ সেখানে শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় রহস্যময় ছায়া, আর কিছু ঘটনা আজও কোনো মানুষ ব্যাখ্যা করতে পারেনি। স্থানীয়রা বলেন, কিছু জায়গায় রাতে এখনো ঘুরে বেড়ায় অশান্ত আত্মা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের 15টি রহস্যময় ও ভয়ঙ্কর ভুতুড়ে স্থান। এই গল্পগুলোর কিছু এসেছে স্থানীয় মানুষের অভিজ্ঞতা থেকে, আর কিছু শত বছরের পুরনো কিংবদন্তি। ভিডিওটি একা দেখলে শেষ পর্যন্ত সাহস ধরে রাখতে পারবেন তো। 1. আহসান মঞ্জিলের রহস্য, ঢাকা। আহসান মঞ্জিল। পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদ শুধু একটি জাদুঘর নয়, এটি অসংখ্য রহস্যের সাক্ষী। নবাব পরিবারের ইতিহাসে ভরা এই প্রাসাদে একসময় ছিল রাজকীয় জীবনযাপন। কিন্তু স্থানীয়দের মতে রাতের বেলা এখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের অনেকে জানিয়েছেন, মাঝরাতে ফাঁকা করিডোরে হঠাৎ পায়ের শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, কিন্তু গিয়ে দেখা যায় সেখানে কেউ নেই। আরও ভয়ঙ্কর বিষয় হল, অনেকে নাকি উপরের জানালায় সাদা পোশাক পরা একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। কিছু মানুষ বিশ্বাস করেন এটি নবাব পরিবারের কোনো অশান্ত আত্মা। 2. লালবাগ কেল্লা, ঢাকা। লালবাগ ফোর্ট মুঘল আমলের ঐতিহাসিক দুর্গ, কিন্তু ইতিহাসের পাশাপাশি রয়েছে ভয়ের গল্প। সবচেয়ে বেশি রহস্য ছড়িয়ে আছে পরী বিবির সমাধিকে ঘিরে। স্থানীয় গাইডরা বলেন, রাতে অনেকেই এখানে কান্নার শব্দ শুনেছেন। কিছু প্রহরী দাবি করেন, রাত 2টার পর কেল্লার ভেতরের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। একজন বৃদ্ধ প্রহরী একবার বলেছিলেন, তিনি টহল দেওয়ার সময় দূরে সাদা পোশাকের কাউকে হাঁটতে দেখেন। তিনি ডাক দেওয়ার পর ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সেই ঘটনার পর নাকি তিনি আর কখনো রাতের শিফটে কাজ করেননি। 3. পানাম নগরের অভিশপ্ত রাস্তা, সোনারগাঁও। ফ্যানাম সিটি। একসময় ধনী ব্যবসায়ীদের জমজমাট শহর ছিল পানাম নগর। আজ সেখানে শুধু নীরবতা আর ভাঙা ভবন। দিনে পর্যটকদের আনাগোনা থাকলেও রাতে পুরো এলাকা হয়ে যায় ভয়ঙ্কর নিস্তব্ধ। স্থানীয়দের মতে মাঝরাতে পুরনো বাড়িগুলোর ভেতর থেকে দরজা বন্ধ হওয়ার শব্দ আসে। কেউ কেউ আবার শুনেছেন নারীর কান্না। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি হল, একজন ফটোগ্রাফার রাতে সেখানে ছবি তুলতে গিয়ে নাকি ক্যামেরায় অদ্ভুত ছায়া দেখতে পান। পরে তিনি ছবিগুলো ডিলিট করে দেন এবং আর কখনো সেখানে যাননি। 4. ভাওয়াল রাজবাড়ি, গাজীপুর। ভাওয়াল রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস জড়িয়ে আছে রহস্য, মৃত্যু আর অদ্ভুত ঘটনার সাথে। রাত হলে স্থানীয় মানুষ এই এলাকা এড়িয়ে চলেন, কারণ তাদের মতে খালি ঘরে মাঝরাতে আলো জ্বলে ওঠে। অনেকে আবার শুনেছেন কারো ধীরে ধীরে হাঁটার শব্দ। একজন কেয়ারটেকার দাবি করেছিলেন, তিনি রাতে পুরনো বারান্দায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু কাছে যেতেই সেটি মিলিয়ে যায় অন্ধকারে। 5. ফয়েজ লেকের অন্ধকার রহস্য, চট্টগ্রাম। ফয়েজ লেক। দিনে এটি সুন্দর পর্যটন এলাকা, কিন্তু রাতের বেলা পুরো পরিবেশ বদলে যায়। অনেকে দাবি করেন, রাতের নির্জনতায় লেকের পাশ থেকে ফিসফিস শব্দ আসে। কিছু পর্যটক জানিয়েছেন, তারা পানির উপরে অদ্ভুত ছায়া চলতে দেখেছেন। স্থানীয়দের মধ্যে গুজব আছে, বহু বছর আগে এখানে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার আত্মা এখনো শান্তি পায়নি। 6. মহাস্থানগড়ের অদ্ভুত শব্দ, বগুড়া। মেহাস্তানগড় বাংলাদেশের প্রাচীনতম সভ্যতার নিদর্শনগুলোর একটি। হাজার বছরের পুরনো এই স্থানে রাতে গেলে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়। কিছু দর্শনার্থী দাবি করেছেন,
দুর্গের দেয়ালের পাশে ছায়ামূর্তি দেখা যায়। স্থানীয়রা বলেন, রাতে সেখানে গেলে মনে হয় কেউ আপনাকে অনুসরণ করছে। 7. সিলেটের চা বাগানের রহস্য। শ্রীমেঙ্গল টি গার্ডেন্স। কুয়াশায় ঢাকা চা বাগান আর তার মাঝে অদ্ভুত নীরবতা। রাতের বেলা শ্রমিকরা অনেক সময় নারী কণ্ঠের কান্না শুনেছেন বলে দাবি করেন। একজন বৃদ্ধ শ্রমিক বলেছিলেন, তিনি একবার দূরে সাদা পোশাকের একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখেন, কিন্তু কাছে যেতেই সেখানে কেউ ছিল না। 8. পাহাড়পুর বৌদ্ধ বিহারের ভয়ঙ্কর রাত। সমাপিওয়া মাহাবিহারা। বিশ্ব ঐতিহ্যের এই স্থান দিনের বেলা যতটা শান্ত, রাতে ততটাই রহস্যময়। স্থানীয়দের মতে, গভীর রাতে ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিসফিস শব্দ শোনা যায়। অনেকে মনে করেন, প্রাচীন সন্ন্যাসীদের আত্মা এখনও এখানে ঘুরে বেড়ায়। 9. কক্সবাজারের রাতের সৈকত। কক্সবাজার সি বিচ। রাতের সমুদ্র সবসময় রহস্যময়, কিন্তু কক্সবাজার নিয়ে রয়েছে আরও ভয়ঙ্কর গল্প। অনেকে দাবি করেন, গভীর রাতে দূরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি দেখা যায়। কিছু মানুষ আবার শুনেছেন নারীর কান্নার শব্দ। স্থানীয় জেলেরা বলেন, কিছু রাত আছে যখন পুরো সৈকত অস্বাভাবিক নীরব হয়ে যায়। 10. রাঙামাটির পাহাড়ি রাস্তা। রাঙ্গামাটি। রাতের পাহাড়ি রাস্তা, চারদিকে শুধু অন্ধকার আর বন। ড্রাইভারদের অনেকে দাবি করেন, রাস্তায় হঠাৎ সাদা পোশাকের একজন নারী দেখা যায়, কিন্তু গাড়ি থামিয়ে তাকালে সেখানে কেউ থাকে না। 11. পুরান ঢাকার পরিত্যক্ত বাড়ি। কান্তজিউ মন্দিরের রাত। শালবনের রহস্যময় আলো। পুরনো কবরস্থানের অদ্ভুত শব্দ। নীলকুঠির প্রতিশোধের গল্প। প্রতিটি জায়গা নিয়ে স্থানীয়দের রয়েছে ভয়ঙ্কর অভিজ্ঞতা। 12. পাহাড়পুর বৌদ্ধ বিহার। সমাপিওয়া মাহাবিহারা। বিশ্ব ঐতিহ্যের এই স্থানেও রয়েছে ভয়ঙ্কর রহস্য। রাতে নাকি ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিসফিস শব্দ আসে। 13. রাঙামাটির পাহাড়ি রাস্তা। রাঙ্গামাটি। রাতের পাহাড়ি রাস্তা, ঘন অন্ধকার আর অদ্ভুত নীরবতা। ড্রাইভারদের অনেকে দাবি করেন, মাঝরাতে রাস্তার পাশে সাদা পোশাকের নারী দেখা যায়। 14. পুরান ঢাকার গলি। ওল্ড ঢাকা। শত বছরের পুরনো ভবন আর সরু গলি। অনেকেই বলেন, রাতে সেখানে অদ্ভুত ছায়া চলাফেরা করে। বিশেষ করে পুরনো পরিত্যক্ত বাড়িগুলো নিয়ে রয়েছে ভয়ঙ্কর গল্প। 15. চূড়ান্ত রহস্য। শালবন এলাকা। পাওয়াল ন্যাশনাল পার্ক। স্থানীয়দের মতে, এটি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় বনাঞ্চলগুলোর একটি। রাতে নাকি বনের ভেতর অদ্ভুত আলো দেখা যায়। অনেকে বলেন, কারো কান্নার শব্দ শোনা যায়। কিছু মানুষ দাবি করেন, বনের গভীরে গেলে পথ হারিয়ে ফেলা খুব সাধারণ ঘটনা। এলাকার বৃদ্ধরা বলেন, ওখানে কিছু একটা আছে কি। বাংলাদেশের এই ভুতুড়ে স্থানগুলো নিয়ে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। এসব কি সত্যি অশরীরীর কাজ, নাকি মানুষের ভয় আর কল্পনা? হয়তো উত্তরটা আজও অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। আপনি কি কখনো এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আপনার গল্প লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন ভয়ঙ্কর রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। 50 বছরের পুরনো সেই বাড়িতে আজও শোনা যায় কান্নার শব্দ। বাংলার এক প্রত্যন্ত গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। প্রায় 50 বছর ধরে বাড়িটি পরিত্যক্ত। দিনের বেলায়ও কেউ সেই বাড়ির পাশ দিয়ে হাঁটতে চায় না, কারণ প্রতিদিন রাত 3টার দিকে বাড়ির ভেতর থেকে ভেসে আসে এক নারীর কান্নার শব্দ। কেউ বলে আত্মা, কেউ বলে অভিশাপ, আবার কেউ বলে সেই বাড়ির দেয়ালের ভেতর লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে মানুষ পাগল হয়ে যায়। আজকের গল্প সেই অভিশপ্ত বাড়ির। গ্রামের আতঙ্কের বাড়ি। গ্রামের নাম ছিল কালীগঞ্জপুর। ছোট্ট শান্ত গ্রাম, কিন্তু গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা সেই বাড়িটা যেন পুরো গ্রামের অশান্তির কারণ। বাড়িটি ছিল জমিদার রমিজ উদ্দিনের। লোকটা প্রচণ্ড রাগী আর নিষ্ঠুর ছিল। গ্রামের লোকেরা বলতো সে নিজের স্ত্রীকেও অত্যাচার করত। একদিন হঠাৎ তার স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ তাকে আর কখনো দেখেনি। তারপর থেকেই প্রতি রাতে বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ আসতে শুরু করে। প্রথমে মানুষ বিশ্বাসটা গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে যারা সেই বাড়ির কাছে গেছে তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
সাহসী ইউটিউবারদের আগমন। ঢাকা থেকে আসে 3 জন ইউটিউবার, রাহাত, ইমরান আর সাদিয়া। তাদের চ্যানেলের নাম ছিল ট্রুথ বিড। তারা সিদ্ধান্ত নেয় সেই বাড়িতে রাত কাটিয়ে ভিডিও করবে। গ্রামের মানুষ তাদের বারবার নিষেধ করেছিল। এক বৃদ্ধ বলেছিল, বৃদ্ধু বাবারা, রাত 3টার পর ওই বাড়িতে মানুষ থাকে না। কিন্তু তারা হাসতে হাসতেই বাড়ির ভিতরে ঢুকে পড়ে। পুরো বাড়ি ধুলায় ভরা, দেয়ালে অদ্ভুত দাগ, পুরনো কাঠের দরজাগুলো নিজের থেকেই নড়ছিল। সাদিয়া ক্যামেরার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, বন্ধুরা, আজ আমরা প্রমাণ করব ভূত বলে কিছু নেই। হঠাৎ উপরতলা থেকে ভেসে এলো এক নারীর কান্না। সবাই থমকে গেল। উপরের ঘরের রহস্য। রাহাত ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ক্যামেরার লাইট কাঁপছিল। হঠাৎ দেয়ালে দেখা গেল হাতের ছাপ, রক্তের মতো লাল। ইমরান ফিসফিস করে বলল, ইমরান ভাই, এটা ঠিক লাগছে না। তারা উপরের শেষ ঘরটার সামনে পৌঁছায়। দরজাটা অল্প খোলা ছিল। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। রাহাত দরজা ঠেলে খুলতেই ঘরের মাঝখানে বসে থাকা এক সাদা শাড়ি পরা নারীকে দেখতে পেল। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সাদিয়া চিৎকার করে উঠল। ক্যামেরা কাঁপতে লাগলো। হঠাৎ নারীটি ধীরে ধীরে মাথা তুলল আর তার চোখ সম্পূর্ণ কালো। পালানোর চেষ্টা। 3 জন দ্রুত নিচে নামতে লাগলো। কিন্তু সমস্যা হলো যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির ভেতর যেন বদলে যাচ্ছিল। একই করিডোর বারবার ফিরে আসছিল। হঠাৎ ইমরান থেমে গেল। সে দেয়ালের দিকে তাকিয়েছিল। দেয়ালে লেখা, ওকে বাঁচাও। তারপরই দেয়ালের ভেতর থেকে বেরিয়ে এলো রক্তমাখা হাত। ইমরানকে টেনে নিয়ে গেল অন্ধকারে। রাহাত আর সাদিয়া চিৎকার করতে লাগলো। কিন্তু ইমরানের কোনো শব্দ আর পাওয়া গেল না। গোপন কক্ষ। রাহাত আর সাদিয়া বাড়ির নিচতলায় একটি গোপন দরজা খুঁজে পায়। দরজার নিচ থেকে ঠান্ডা বাতাস আসছিল। তারা ভিতরে ঢুকতেই দেখতে পেল পুরনো একটি ঘর, চারদিকে মোমবাতি, দেয়ালে অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে একটি কঙ্কাল। সাদিয়া কাঁপতে কাঁপতে বলল, সাদিয়া, এটা কি জমিদারের স্ত্রী? হঠাৎ পিছন থেকে ভেসে এলো সেই নারীর কণ্ঠ। নারী, আমাকে ও মেরে ফেলেছিল। পুরো ঘর কেঁপে উঠল। কঙ্কালের চোখে জ্বলে উঠল লাল আলো। নারীর আত্মা তাদের সব দেখাতে শুরু করল। 50 বছর আগে জমিদার নিজের স্ত্রীকে এই ঘরেই হত্যা করেছিল। কারণ স্ত্রী জানতে পেরেছিল সে কালো জাদু করত। তারপর মৃতদেহ লুকিয়ে রাখে এই গোপন কক্ষে। সেই থেকেই আত্মাটি আটকে আছে বাড়ির ভেতর। প্রতি রাতে সে সাহায্য চাইত, কিন্তু কেউ তাকে মুক্তি দিতে পারেনি। হঠাৎ পুরো বাড়ি জ্বলতে শুরু করল। চারদিকে আগুন। নারীর আত্মা চিৎকার করে উঠল, আত্মা, আমাকে মুক্তি দাও। রাহাত কঙ্কালটিকে টেনে বাইরে নিতে চেষ্টা করল। ঠিক তখনই অন্ধকার থেকে দেখা দিল জমিদারের বিকৃত আত্মা। তার চোখ রক্তলাল, মুখে ভয়ঙ্কর হাসি। জমিদারের আত্মা রাহাতকে আক্রমণ করল। সাদিয়া কাঁদতে কাঁদতে কোরআনের আয়াত পড়তে লাগল। হঠাৎ পুরো বাড়ি কাঁপতে শুরু করল। কঙ্কালটি আগুনে পুড়তে লাগল। নারীর আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। তারপর পুরো বাড়ি ভেঙে পড়ে। পরদিন সকালে গ্রামের মানুষ শুধু রাহাতকে জীবিত অবস্থায় খুঁজে পায়, কিন্তু সাদিয়া আর ইমরানকে আর কখনো পাওয়া যায়নি। আজও গ্রামের মানুষ বলে, রাত 3টার সময় সেই জায়গা থেকে কান্নার শব্দ ভেসে আসে। কারণ সব আত্মা কখনো মুক্তি পায় না। আপনি কি বিশ্বাস করেন আত্মা সত্যিই কোনো জায়গায় আটকে থাকতে পারে? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এমন ভৌতিক গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রু ঘোস্ট স্টোরিজ বাংলা টিভি এন্ড মিউজিক। সে আজ অনেক দিন আগের কথা। 1000 কি 1500 বছর তো হবেই। প্রাচীন গ্রিসে এথেন্স বলে একটা জায়গা ছিল।
এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে ইতিহাসে। সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অবশ্য অনেকদিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বনজঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তাই পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসবাস করা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারেনি। আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিতে কয়েকটা রাত কাটাতে আসেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে। প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি, তবে যারা তার মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে একটা অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল। কিন্তু পরে, মানে বেশ কিছুদিন পর, আর একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে। লোকটি ছিল অসম্ভব সাহসী। সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ। খাওয়া দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল, এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে পায়ে শেকল পরা অবস্থায় তার সামনে এসে দাঁড়িয়েছে। ভয়াবহ চেহারার বুড়োটার মুখ থেকে কেমন এক ধরনের গো গো আওয়াজ বেরোচ্ছিল। সৈনিক পুরুষটি মারা যায়নি ভয়ে, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। পরদিন জ্ঞান ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে গেল। সৈনিকটির মুখে সব শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়ির দিকে পা মারাত না। কুঠিটার গায়ে রাতারাতি ভূতের বাড়ি তকমাটা লেগে গেল। কুঠির মালিক যে ছিল সে কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত। কিন্তু যে মুহূর্তে কুঠিটার ভুতুরে বদনাম চারিদিকে ছড়িয়ে পড়ল, তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে থাকতে রাজি হল না। শেষ পর্যন্ত কুঠির মালিক জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চায়। কিন্তু কিনবে কে? কে শখ করে ভূতের হাতে প্রাণ দিতে আসবে? আগেই বলেছি, যুক্তি ছাড়া দার্শনিক চলেন না। যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না, অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না, তেমন কিছুতে তার বিশ্বাস আসবে কেন? নিজের সব জিনিসপত্র নিয়ে গিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সদ্য কেনা সেই বাড়িতে। সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গোছালেন। নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল, কারণ বাড়িটার এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি। যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন। খুব একটা খাবার ইচ্ছে না থাকলেও রাতে সামান্য রুটি, মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন। তারপর গিয়ে শুলেন তার ছোট্ট বিছানায়। মাথার কাছে সেকেলে ধরনের একটা জানলা ছিল, সেটা খুলেই রাখলেন। গরমের দিন, রাতের ফুরফুরে হাওয়ায় অত্যন্ত ক্লান্ত দেহে বাতি নিভিয়ে শোয়ার সাথে সাথেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী। ভৌতিক কিছুতে তার তেমন বিশ্বাস ছিল না, তবু ভয় না পেলেও একটা অদ্ভুত বিস্ময়ে তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেল। শুয়ে শুয়ে এসব নানান যুক্তিতর্ক যখন তার মনে ঝড় তুলেছে, তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তারই দিকে এগিয়ে আসছে। দুচোখ সেটার তখনও জ্বলছে। সে যেন মুখ হা করে আর হাত পা নেড়ে কিছু যেন বলতে চাইছে তাকে, আর হাত পা নাড়ার সাথে সাথে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলছিল। অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয় অজ্ঞান হয়ে যেত ভয়ে, অথবা দুর্বল হৃদয়ের লোক হলে মৃত্যু হতো ভয়ে। কিন্তু অত্যন্ত সাহসী এই ভদ্রলোকটির কিছুই হল না, বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে। আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটা এরপর কি করে। এক মুখ দাড়িগোফের জঙ্গল, আর এক মাথা রুক্ষ চুলে মূর্তিটাকে তখন বেশ বিভৎস আর ভয়াবহ মনে হচ্ছিল। তার ওপর তার হাতের নখগুলো ছিল বেশ বড় বড়। হাতের তীক্ষ্ণ আর বড় বড় নখ দেখে দার্শনিক ভদ্রলোকের মনে একটা অন্য ধরনের ভয় এল। ভূত তিনি বিশ্বাস করতেন না। মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না। ভূতের চেয়ে জ্যান্ত চোর ডাকাত মানুষের বেশি ক্ষতি করে বলেই তিনি মনে করেন। কিন্তু এখন তিনি কি করবেন? সম্ভাব্য বিপদের থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটি আর এক পা ও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে লাগল।
পিছোতে পিছোতে একসময় সে ঘর পরিত্যাগ করল। অশরীরী মূর্তিটা ভূত বা অদ্ভুত যাই হোক, দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ্য করলেন বারান্দা পার হয়ে মূর্তিটা ধীরে ধীরে নিচে নেমে গেল। তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো মিলিয়ে গেল। দার্শনিক একবার চিৎকার করে উঠলেন, কি কে ছি বলে? কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না। উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কি যেন ভাবলেন তিনি। আরও একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিছু পেলেন না। বিফল মনোরথ হয়ে তিনি ঘরে এসে শুয়ে পড়লেন। বাকি রাতটা তিনি এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাতে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হল না। পাহাড়ের টিলায় এই কুঠিবাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে। তার উপর ভুতুরে বদনামের জন্য লোকজন এমনকি কোনো সাহসী পুরুষও এই বাড়ির ত্রিসীমানায় আসত না। নির্জন নির্বান্ধব এই পরিবেশে দার্শনিক ভদ্রলোক আবার তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায়। প্রায় সারাদিনই বইয়ের জগতে ডুবে থাকলেন। ফলে রাতের সেই অশরীরী আর অদ্ভুত ঘটনাটার কথা প্রায় ভুলেই গেলেন। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার তার গত রাতের ঘটনাটার কথা মনে পড়ল। কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না। ভাবলেন অত্যধিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধো জাগরণে কি দেখেছিলেন। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না। চলে গেলেন শহরে। প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে। সব কথা তাকে খুলে বললেন। অন্য কেউ হলে হয়তো ম্যাজিস্ট্রেট সাহেব পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিতেন। কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক। জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ পরিচিত ছিলেন সকলের কাছে। তাই তার কথাকে হেলায় উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব। কালবিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে। উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী সেই মূর্তিটি গত 3 রাতে অদৃশ্য হয়েছে সেই জায়গায় মাটি কোপাতে লাগল মজুররা। অবশ্য বেশি দূর ঘুরতে হল না। সামান্য কয়েক হাত জমির নিচেই পাওয়া গেল একটা আস্ত কঙ্কাল। কঙ্কালটির হাত পা শেকল দিয়ে বাঁধা, শিকলে মরচে পড়েছে পুরু হয়ে। এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন। আর কোনোদিন কিছু দেখেননি তিনি। কিন্তু তিনি তবু বাড়িটির ব্যাপারে খোঁজখবর শুরু করলেন। গ্রামের কেউ কিছু ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা গেল অনেক দিন আগে এক বৃদ্ধ কৃতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে। এ ঘটনা সত্য কি মিথ্যা জানার উপায় নেই। তবে দার্শনিক বুঝেছিলেন মৃত্যুর পরেও আত্মার আসা যাওয়া থাকে। আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়। হয়তোবা সেই অতৃপ্ত আত্মা মুক্তির পথ খোঁজে। शंकर जब से शहर आया था बहुत बदल गया था। छोटे से गांव से आया एक सीधा सादा युवक शंकर, वहां के सम्मानीय गिरिजा पंडित जी की पहली औलाद। बड़े सपनों से पाल पास के शहर पढ़ने भेजा था उन्होंने, पर अब उसे कोई देखे तो पहचान भी न सके। उसकी वेशभूषा ही नहीं बदली थी, केवल रंग ढंग बोलचाल, यहाँ तक कि उसने अपना नाम भी बदल डाला था। लोग उसे अब शेंकी के नाम से जानते थे। कॉलेज के कुछ हुड़दंगई लड़कों के ग्रुप का नेता था वो। कहीं किसी को पीटना हो, छेड़छाड़ करनी हो, सबसे आगे रहता। लड़कियों के आगे इतना भोला बन जाता कि वो उसके जाल में फंस ही जाती। अभी उनके बॉयज हॉस्टल के सामने गर्ल्स हॉस्टल में कोई लड़की आई थी, पिया नाम था उसका। उसके दोस्तों ने शेंकी को चुनौती दे रखी थी, इसे पटा के दिखा तो जाने। पहले पहल शेंकी ने ध्यान न दिया, फिर एक दिन उसने पिया की फोटो देखी। कितनी खूबसूरत लड़की थी, गोरा दूधिया रंग, कमर तक लहराते रेशमी सिल्की बाल, बड़े बड़े कजरारे नैन। वो अपलक उसे देखता ही रह गया। अब तो उसके मन में भी इच्छा जगी कि इस लड़की से तो दोस्ती करनी ही पड़ेगी, जिसे देखते ही पहली नजर में उससे प्यार हो गया था उसे। शेंकी सुबह शाम गर्ल्स हॉस्टल के चक्कर लगाता, पर उसे साक्षात कभी न देख पाया। फिर किसी दोस्त ने बताया कि वो सामने वाले प्रियदर्शनी पार्क में सुबह शाम जॉगिंग के लिए जाती है।
शेंकी को उससे मिलने की बहुत बेताबी थी। पहुंच गया सुबह वहां, जैसे तस्वीर में थी उससे कहीं ज्यादा खूबसूरत थी वो। शेंकी उसके आसपास मंडराता रहा, पर उसने आंख उठा के भी उसे न देखा। बहुत परेशान हो उठा था वो। ये कैसी लड़की है, शायद पहली है जो उसके जाल में फंसने से बच रही थी। इसने तो आंख उठा के भी उसे नहीं देखा, ऐसे कैसे? शेंकी के अहम को बहुत चोट पहुंची इस बात से। वो चिड़चिड़ाने लगा था। अब बात बात में खूंखार हो उठता। चाह के भी पिया की बेरुखी उसे सहन न होती। जितनी कोशिश करता उसे भुलाने की, वो और ज्यादा दिमाग में आती। एक दिन हल्का शाम का धुंधल का छाने लगा था और वो पार्क में घूम रहा था कि पीछे से किसी आवाज ने उसके बढ़ते कदम रोक दिए। एक सुरीली मीठी सी आवाज उसे पुकार रही थी, हेलो शेंकी। वो पीछे मुड़ के देखने ही वाला था कि आवाज ने उसे रोक दिया। पीछे मुड़ के मत देखना कभी भी, मैं वही हूँ जिसको बहुत दिनों से तुम पाना चाह रहे थे। बेसाख्ता वो बोला, पिया हो तुम? वो सुरीली आवाज में हंसी, क्या बात है, दाद देनी पड़ेगी तुम्हारी, लेकिन ध्यान रखना कभी मुझे पीछे मुड़ के न देखना। तो आप मेरे बराबर आ जाइए न। शेंकी ने अनुनय की। नहीं, ऐसा नहीं हो सकता, वो बोली। क्या मैं इसका कारण जान सकता हूँ? वो दबे स्वर में बोला। इतना बोलने वाले मुझे पसंद नहीं। पीछे से आवाज का सुरीलापन कम होता जा रहा था। आहान नहीं, पीछे मना किया न, बार बार चेतावनी नहीं दूंगी। अचानक शेंकी को कोई मजबूत हाथ अपनी गर्दन पर महसूस हुए। छोड़े, वो गिरगिरा उठा। हाथों की पकड़ धीमी हो गई। शेंकी बहुत डर गया था। गहरी गहरी सांस लेता वो आगे बढ़ने लगा। थोड़ी दूर जाने पर उसे लगा कि अब उसके साथ शायद कोई नहीं था, लेकिन पीछे देखने को मना था। इसलिए वो सीधा कमरे पर जाकर बिस्तर पर औंधा गिर गया। शेंकी बहुत डर गया था उस दिन। कुछ दिनों वो पार्क नहीं गया। मन में अकुलाहट थी कि ये पिया ही थी या कोई और थी। हिम्मत बटोर आज फिर वहीं चल दिया पार्क में। आज पिया दिखाई नहीं दी थी। वो निराश भी था और रिलैक्स भी। चलो जान छूटी। अभी सोच ही रहा था कि पीछे से चिरपरिचित आवाज आई, आज बहुत दिन बाद आए, तबीयत ठीक है तुम्हारी? शाबाश, पीछे नहीं देखना, समझदार हो गए हो, वो बोली। बीमार था, शेंकी कांपती आवाज में बोला। अरे डरो मत, मैं इतनी भी बुरी नहीं, चलो तुम्हें अपनी शक्ल दिखाती हूँ आज। अपनी नाक की सीध में चलते रहो, जब मैं कहूँगी तब रुक जाना बस। शेंकी यंत्रवत चलता रहा। सामने एक झील थी, वो आगे, आवाज पीछे। थोड़ी देर में झील के पानी में एक छवि उभरी, एक सुंदर लड़की की। वो पिया जैसी ही दिखती थी। शेंकी गौर से उसे देखता रहा। अचानक उसकी निगाह उसके पैरों तक पहुंची और वो चक्कर खा के गिरने को हुआ। उस लड़की के उल्टे पैर थे। तो क्या ये लड़की नहीं, चुड़ैल है, कोई है? भगवान, ये मैं किसके चक्कर में पड़ गया? शेंकी पत्ते की तरह सिहर उठा। क्या सोच रहे हो शेंकी? वो हंसते हुए बोली। कुछ नहीं जी, वो हकलाया। अब लौट चले। अरे इतनी जल्दी? अभी तो मिले ही हैं। शक्ल अच्छी नहीं लगी क्या मेरी? वो बोली। नहीं नहीं, शेंकी ने कहा तो वो ठहाका लगा के हंसने लगी। शेंकी अब बुरी तरह उसके जाल में फंस चुका था। उसे समझ न आता कि क्या करे। बीमार, डरा हुआ रहने लगा हर वक्त। उसके दोस्त परेशान कि इसे क्या हो रहा है आजकल। एक दिन सोते हुए वो कुछ बड़बड़ा रहा था और उसके प्रिय मित्र ने सुना। वो रोते हुए पिया से खुद को छोड़ने की गुहार लगा रहा था। उसने अगले ही दिन शेंकी के पिताजी को टेलीफोन पर सूचित किया कि शेंकी किसी आत्मा के चक्कर में फंस गया है, आप उसे संभालें आकर। अगले हफ्ते अपने पिता को अचानक आया देखकर शेंकी को बहुत सुखद आश्चर्य हुआ। वो उनसे लिपट के फूट फूट के रोने लगा। उसने कहा, पिताजी मुझे बचा ले, आइंदा कोई गलत काम न करूंगा। उसके पिता ने सारी बात सुनी, अपने मित्रों से इस बारे में परामर्श किया और शेंकी को सारी योजना समझाई। योजना अनुसार शेंकी सुबह जल्दी ही पार्क पहुंच गया। थोड़ी देर में वो आवाज आई और वो लड़की उससे बातें करने लगी। आज फिर उसने शेंकी को सीधे अपने बताए रास्ते पर चलने को कहा। शेंकी चुपचाप चलता रहा।
वो दोनों एक वीरान खंडहर तक जा पहुंचे। हवा की सनसनाहट, सूखे पत्तों की चिरचिराहट उस जगह को डरावना बना रहे थे। कुछ चमगादड़ उड़कर शेंकी के कान के पास से तीर की तरह निकले। वो डर गया। वो लड़की उसे उस वीराने में लाकर पटकने वाली थी कि शेंकी फुर्ती से पीछे मुड़ा और असावधानी में वो लड़की उसे कुछ न कह पाई। मामला समझ आते ही वो गुर्राई, तुम पीछे कैसे मुड़े? मैं तुम्हारा खून पी जाऊंगी। इतने में ही उस चुड़ैल बनी लड़की को शेंकी के पिता और कई पुलिस वालों ने घेर लिया। इस अप्रत्याशित हमले के लिए वो तैयार न थी। पुलिस को उसने बताया कि उसके पिता गरीब थे, ठेला लगाते थे। एक बार किन्हीं रसूखदारों ने उनसे उनका ठेला छीन लिया, उन्हें मार डाला। तब उनका परिवार भूखे मरने लगा और तब से उसने ये उल्टे पैर लगाकर चुड़ैल बन लोगों को लूटना शुरू किया। वो मानव अंगों की तस्करी भी करवाती थी। उसके बताने से समाज के कई इज्जतदार लोगों के नाम भी सामने आए। शेंकी ने अब तौबा कर ली थी कि पढ़ने आया था शहर, बस पढ़ूंगा, बाकी फने खान नहीं बनना। अब গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসার রাস্তা। ওই রাস্তা দিয়ে দিনের বেলায় যাতায়াতে কোনো সমস্যা হতো না, কিন্তু রাত হলেই নামতো বিপত্তি। একা একা যাওয়া তো দূরের কথা, ভয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না। গোরস্থান পবিত্র একটা জায়গা, অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয়। তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকত। কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গোরস্থানের ভিতরে দূর থেকে সাদা কি যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত। এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সকলেই ভয় পেত। তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি। তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গোরস্থানে তো দূরের কথা, গোরস্থানের পাশ দিয়েও হাঁটত না। হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল। লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল, কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণেই তার সন্ধ্যার পরে যাত্রা। সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পেছাল তখন ভীতিকর এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগল। তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরস্থানের দিকে এগুতে থাকল। গোরস্থানের মাঝামাঝি যখন এসে পেছাল লোকটি, তখন সে পাশের ঝোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আর তখনই এমন জোরে চিৎকার শুরু করল লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকল গোরস্থানের দিকে। গ্রামবাসীদের পেছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে। গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল, আর কেউ কেউ গোরস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকল। সবাই চারিদিক তন্নতন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেলে একটা সাদা কাপড়ের টুকরা। কাপড়ের টুকরাটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল, এই গোরস্থানে তাহলে কোনো ভূত নাই, এই কাপড়ের টুকরা দিয়েই মানুষকে ভয় দেখানো হয়। তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্টু পোলাপানরা। সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল। সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয় দৌড় দিয়েছিল। তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা। গ্রামবাসীরা গ্রাম্য মাতবরের কাছে উপস্থিত। গোরস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে। ততক্ষণে ভয় পাওয়া লোকটির জ্ঞান ফিরেছে। সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতবরের সামনে। এসব ঘটনা শুনে মাতবর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন। মাতবর নির্দেশ দিলেন 24 ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে, তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। মাতবরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝাল। তারা বল, বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর, মাতবরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে। আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না। পরদিন সকাল 10টা। মাতবরের দেয়া 24 ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর 1 ঘন্টা বাকি। গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে, কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না। সময় অতিক্রম হওয়ার ঠিক 10 মিনিট পর আলম আর তার 2 বন্ধু হাজির হল মাতবরের সামনে। আলম হল গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে। তার বন্ধুরাও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির। গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই, তাই গ্রামবাসীরা তাদের 3 জনকেই সব সময় ভালো ছেলে বলেই জানত।
সেই তিনজন ভালো ছেলেকে মাতবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে। কিন্তু সকলের ভুল ভাঙল যখন তারা স্বীকার করল যে গোরস্থানের ভূত তারাই। তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা। সবাই কানাঘুষা করতে থাকলে এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কি এ ধরনের জঘন্য কাজ করা সম্ভব। মাতবর সাহেব কোনো কথা বলছেন না। আলম ও তার বন্ধুদের বাবার মুখেও তালা লেগেছে। কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতবর। অনেকক্ষণ চুপ থাকার পর মাতবর সাহেব বললেন, এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই, তাই তাদেরকে তাদের বাবা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব। পরদিন সকাল, আলম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে। গায়ের জামার কয়েক জায়গায় ছেঁড়া। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মধ্যম দিয়েছেন যাতে তারা জীবনেও এমন ধরনের কাজ করতে সাহস না পায়। বিশ্বাস করেন না বা করতে চান না, তাদেরকে আজকে একটা সত্য ঘটনা শোনাব। আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়িতে যাই, কারণ ছুটি পাই কম, আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা বাসা থেকেই শুরু করা যাবে। ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম। এখনও অফিস শেষ করেই সোজা মহাখালী, তারপর ময়মনসিংহ, হালুয়াঘাট, মোটামুটি 6 ঘন্টা। একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম। আমাদের বাজারে যেতে যেতে রাত 12টা বেজে গেল। বাজারে গিয়ে দেখি সুভাষ, আমার বাল্য বন্ধু। আমাকে দেখেই বলল, আমরা তো প্রতিদিন রাত্রে কদমতলী আড্ডা মারি, তুই খেয়ে চলে আসিস। বাজারেই আমার বাসা। বাসায় গিয়ে আম্মার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। 1টার দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে। আমি 2টা সিগারেট কিনে কদমতলী রওনা হলাম। বাজার থেকে কদমতলী সিকি কি মি। তখন আশা মাস। আকাশে চাঁদও আছে, কিন্তু আশায়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারের খেলা চলছে। এই কালো অন্ধকার আবার যেন ভরা পূর্ণিমা। একটা সিগারেট ধরিয়ে রাস্তা হাঁটছি। কিছুটা ভয় লাগছে। এমন রাতে একা একা হাঁটলে ভূত প্রেতের কথা একটু বেশিই মনে পড়ে। বামের ঘন জঙ্গল থেকে ঝিঝি পোকার শব্দে একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি হচ্ছে, যে সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে। মাঝে মাঝে গভীর জঙ্গল থেকে 2-1টি কাক বড্ড বেসুরো কণ্ঠে কাকা করছে। মনে হচ্ছে কোনো মাংসখেকো রাক্ষস যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আমি কদমতলীর কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা, ঠিক সে জায়গায় চলে আসলাম। এইখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায়। আমি কাউকেই দেখতে পেলাম না। মনের ভিতর একটা ভয়ও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না, কারণ এই জায়গার বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ, যার ধরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এখানে নেই। আমি সোজা কদমতলী গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি। ভয়টা কাটানোর জন্য একটু জোর করেই যেন অন্যমনস্ক হয়ে যেতে চাইলাম। মাঝে মাঝে কয়েকটা কলাগাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে। মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা। হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। ই ই ই ই ই ই। কিছুটা ভয় পেয়ে গেলাম। আমার কাছ থেকে হাত 20 দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে দেখি একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে, আর ওইখান থেকেই কান্নার আওয়াজ আসছে। ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড়। শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে, যেন আমি কোনো ঝরনার নিচে দাঁড়িয়ে আছি। ডাক ডাক ভেবেও না ডেকে সোজা বাসার দিকে রওনা হলাম। বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললে আম্মা বলল, সুভাষ তো ময়মনসিংহ গিয়েছিল 3 দিন আগে, সে তো আসবে আরও পরে। আমি তো অবাক, তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কে বলেছিল কদমতলী যাওয়ার জন্য? শেষে আম্মা যা বলেছিল তা ছিল এইরকম, 88 সালের বন্যার সময় নৌকায় করে বরযাত্রী বউ নিয়ে যাওয়ার সময় কদমতলী নৌকা ডুবে যায়। সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারিনি। সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদমতলীতে কাঁদতে দেখা যায়। আরও অনেকেই দেখেছে। রাজপ্রাসাদের সেই মুন্ডুহীন ভূত। বাংলার এক প্রাচীন রাজপ্রাসাদ, যেখানে রাত নামলেই শোনা যায় ঘোড়ার টাপুর টুপুর শব্দ, দেখা যায় রক্তমাখা পোশাক পরা এক সৈনিককে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তার কোনো মাথা নেই। লোকেরা বলে 200 বছর আগে রাজদ্রোহের অভিযোগে এই সৈনিকের মাথা কেটে হত্যা করা হয়েছিল। আর সেই রাত থেকেই প্রাসাদে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। আজকের গল্প,
রাজপ্রাসাদের সেই মুন্ডুহীন ভূতটি ঢাকার অদূরে গভীর জঙ্গলের মাঝে দাঁড়িয়েছিল চন্দ্রদ্বীপ রাজপ্রাসাদটি। বলা হতো এই প্রাসাদে ছিল গুপ্তধন, গোপন সুড়ঙ্গ আর রক্তাক্ত ইতিহাস। কিন্তু এখন প্রাসাদটা পরিত্যক্ত, চারদিকে ভাঙা দেয়াল, ঝুলে থাকা মাকসার জাল, আর রাত হলেই ভেসে আসে কান্নার শব্দ। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়েও হাঁটত না, কারণ সবাই জানত ওখানে কি শেখ ঘুরে বেড়ায়। রাহুল ছিল একজন জনপ্রিয় হরর ইউটিউবার। ভূতের ভিডিও বানিয়ে সে লাখ লাখ ভিউ পেত। একদিন সে এই প্রাসাদের গল্প শুনে সিদ্ধান্ত নিল এখানে রাত কাটিয়ে লাইভ ভিডিও করবে। তার সঙ্গে ছিল দুই বন্ধু, সুমন আর আরিফ। গ্রামের লোকেরা অনেক নিষেধ করেছিল। এক বৃদ্ধ কাপা গলায় বলেছিল, বৃদ্ধ বাবা, রাত 12টার পর যদি ঘোড়ার শব্দ শুনতে পাও, পেছনে তাকিও না কি। রাহুল হেসে বলল, রাহুল চাচা, এসব ভূত-টুত কিছু না, সব মানুষের কল্পনা কি। কিন্তু বৃদ্ধের চোখে তখন অদ্ভুত ভয়। রাত 11টা, তিনজন প্রাসাদের ভিতরে ক্যামেরা সেট করছিল। চারদিকে নিস্তব্ধতা। ঠক ঠক হক ই, উপরে কারো হাঁটার শব্দ। সুমন ফিসফিস করে বলল, সুমন ভাই, আমরা তো তিনজন নিচে, তাহলে উপরে কে? রাহুল ক্যামেরা নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, কিন্তু ওপরে গিয়ে কেউকে দেখা গেল না। শুধু ধুলোমাখা মেঝেতে দেখা গেল ঘোড়ার খুরের দাগ। আর ঠিক তখনই হি 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 কি এক নারীর ভয়ঙ্কর হাসি। আরিফ চিৎকার করে উঠল, আরিফ ভাই, ক্যামেরার পিছনে কে দাঁড়িয়ে আছে? রাহুল পেছনে তাকাতেই কেউ নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল এক মুন্ডুহীন মানুষ দাঁড়িয়ে আছে। ভয়ে কাঁপতে কাঁপতে তারা নিচে নেমে আসে। প্রাসাদের এক পুরনো কক্ষে তারা খুঁজে পায় ধুলোমাখা এক ডায়েরি। ডায়েরিটা ছিল রাজসৈনিক ই বীরেশ্বর কেয়ের। ডায়েরিতে লেখা, আমি নির্দোষ। রাজাকে রক্ষা করতে গিয়ে আমাকে বিশ্বাসঘাতক বলা হয়েছে। কাল সূর্য ওঠার আগেই আমার মাথা কেটে ফেলা হবে কি। এরপরের পাতায় শুধু রক্তের দাগ আর একটা লাইন, আমি ফিরে আসব। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল, আর ধীরে ধীরে দরজার সামনে দেখা গেল এক মুন্ডুহীন সৈনিক, তার হাতে রক্তমাখা তলোয়ার। সুমন ভয়ে দরজা ভেঙে দৌড় দিল, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাইরে থেকে তার চিৎকার শোনা গেল, বাঁচাও। রাহুল আর আরিফ ছুটে বাইরে গেল, কিন্তু বাইরে গিয়ে তারা যা দেখল, সুমনের দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু তার মাথা নেই। চারদিকে শুধু রক্ত, আর দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই মুন্ডুহীন ভূত। ভয়ে তারা প্রাসাদের ভেতরে পালিয়ে যায়। হঠাৎ আরিফ দেয়ালের পিছনে একটা গোপন দরজা খুঁজে পায়। দরজার ভিতরে ছিল অন্ধকার সুড়ঙ্গ। তারা টর্চ জ্বালিয়ে ভিতরে ঢোকে। সুড়ঙ্গের দেয়ালে ঝুলছিল শত শত মানুষের মাথার খুলি, আর শেষে ছিল একটা পুরনো কক্ষ। সেখানে একটি সিংহাসনের সামনে রাখা ছিল শুকনো একটি মানুষের মাথা। মাথাটার চোখ হঠাৎ খুলে গেল। মাথা, আমার মাথা ফিরিয়ে দাও। আরিফ ভয়ে পেছনে সরে যায়। হঠাৎ পুরো কক্ষ কেঁপে উঠতে থাকে, দেয়ালে আগুন জ্বলে ওঠে। রাহুল দেখতে পায় অতীতের দৃশ্য। রাজা রুদ্রনারায়ণ আসলে বিশ্বাসঘাতক ছিল। বীরেশ্বর রাজাকে থামাতে চেয়েছিল, তাই রাজা মিথ্যা অভিযোগে তাকে হত্যা করে। মৃত্যুর আগে বীরেশ্বর বলেছিল, যতদিন আমার মাথা আর দেহ এক না হবে, ততদিন এই প্রাসাদে মৃত্যু নেমে আসবে কি। রাহুল বুঝতে পারল, এই অভিশাপ শেষ করতে হলে মাথাটা সৈনিকের দেহের সঙ্গে মিলিয়ে দিতে হবে। হঠাৎ সৈনিকটা তলোয়ার নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। আরিফ ভয়ে পালাতে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। তারপর শোনা যায়, আয়। আরিফের চিৎকার থেমে যায়। রাহুল একাই রয়ে যায়। কাঁপতে কাঁপতে সে শুকনো মাথাটা তুলে নেয়। ঠিক তখনই মুন্ডুহীন ভূত তার সামনে এসে দাঁড়ায়। চারদিকে ঝড় শুরু হয়। প্রাসাদের দেয়াল ভেঙে পড়তে থাকে।
রাহুল চিৎকার করে বলে, রাহুল, আমি তোমাকে মুক্তি দিতে এসেছি। সে মাথাটা সৈনিকের দেহের উপর বসিয়ে দেয়। হঠাৎ পুরো প্রাসাদ আলো ভরে যায়। ভয়ঙ্কর চিৎকারে কেঁপে ওঠে চারদিক। তারপর সব শান্ত। সকাল হয়ে গেছে। গ্রামের মানুষ প্রাসাদের সামনে এসে দেখে প্রাসাদের একাংশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাহুল কোথাও নেই। শুধু তার ক্যামেরাটা পড়ে আছে। ক্যামেরার শেষ ভিডিওতে দেখা যায় রাহুল ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছে, কিন্তু আর তারপর স্ক্রিনে ভেসে ওঠে, অভিশাপ এখনো শেষ হয়নি কি? তাহলে বন্ধুরা, আপনি কি বিশ্বাস করেন চন্দ্রদ্বীপ রাজপ্রাসাদে আজও সেই মুন্ডুহীন ভূত ঘুরে বেড়ায়? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনি কি কখনো কোনো ভৌতিক জায়গায় গিয়েছেন। শেষে ভয়ঙ্কর মিউজিক ধীরে ধীরে ফেড আউট। প্যারানরমাল গল্প লেখক জোসেফ এ চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভারমন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গল। অরণ্যে ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছেই রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক সব ঘটনা। এই অরণ্যে ঢুকলেই কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অশুভ শক্তির প্রভাব আছে। তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা। রহস্যময় অরণ্য বেনিংটন ট্রায়াঙ্গল। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এ সময় হেনরি ম্যাকডোয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানার শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডোয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়, কিন্তু তার আগেই সে জেলখানা থেকে পালিয়ে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বেনিংটন ট্রায়াঙ্গলের প্রবেশপথ। এর প্রায় ৩০ বছর পর একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা, যার রহস্যভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক এসব নিখোঁজের ঘটনা ঘটেছিল, চলুন তাহলে তা জেনে আসি। প্রথম ঘটনা। প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গল তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালের 2 নভেম্বরের ঘটনা। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং ট্রেইল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য এগিয়ে যান। এরপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিশই পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। পরে স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরে থাক, তার দেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা। পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর। 1946 সালের 1 ডিসেম্বর। বেনিংটন কলেজে অধ্যয়নরত পলা ওয়েলডেন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় লং ট্রেইলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গলের বনের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্য দিয়ে যেতে দেখেছে, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেনি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5,000 পুরস্কার ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI এর সাহায্য নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পলা হয়তোবা তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পলা। কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তৃতীয় ঘটনা। তৃতীয় ঘটনাটি ঘটে তার 3 বছর পর 1949 সালের 1 ডিসেম্বর তারিখে। জেমস ই টেডফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়ের সাথে দেখা করার জন্য সেইন্ট এলবান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন মাত্র 14 জন। কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছার পর দেখা গেল জেমস বাসে নেই। বাসযাত্রীদের তথ্যমতে বাসটি কোথাও যাত্রাবিরতি করেনি। কিন্তু সেইন্ট এলবান থেকে বাস যখন যাত্রা শুরু করে, তখন বাস ড্রাইভার সহ যাত্রীরা জেমসকে তার নির্ধারিত সিটে বসতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টেপেজের আগের স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়ে থাকতে দেখেছেন বলে জানান। কিন্তু তারা কেউই বলতে পারলেন না জেমস কোথায় হারিয়ে গেছেন।
অদ্ভুত ব্যাপার হল, জেমসের লাগেজ ব্যাগসহ তার টাকা ভর্তি ওয়ালেটটি তার আসনে পড়ে থাকতে দেখা যায়। চতুর্থ ঘটনা। পঞ্চম ঘটনা। জেপসনের ঘটনার মাত্র ১৬ দিন পর, অক্টোবরের ২৮ তারিখ, ৫৩ বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হারবার্ট এলসনার সমারসেট রিজার্ভেরারের কাছে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি ছোট স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যান। ভিজে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হারবার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাক পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসছেন না দেখে হারবার্ট ক্যাম্পে ফিরে আসেন। কিন্তু হারবার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে। আবার শুরু হলো ব্যাপক তল্লাশি। ২ সপ্তাহ ধরে ৩০০ জন অনুসন্ধানকারীর সমন্বয়ে গঠিত ৫টি অনুসন্ধান টিম হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্নতন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব কোথাও খুঁজে পায়নি। তবে অদ্ভুত এক ব্যাপার হল, এই ঘটনার ১ বছর পর ১৯৫১ সালের ১২ মে সমারসেট রিজার্ভের কাছাকাছি এক জায়গায় ফ্রিডার দেহ পড়ে থাকতে দেখা যায়। কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যার লাশটি খুঁজে পাওয়া গিয়েছিল। কেন ঘটছে একের পর এক এই অদৃশ্য হওয়ার ঘটনা? অনেক প্যারানরমাল বিশেষজ্ঞরা এ নিয়ে তাদের নানা অভিমত উপস্থাপন করেছেন। নেটিভ আমেরিকানরা গ্লস্টেনবারি মাউন্টেনের আশেপাশের এলাকাটি অভিশপ্ত ভূমি বলে মনে করেন। এলাকাটিতে বসবাস স্থাপনকারী প্রথম ইউরোপীয় অধিবাসীদের এক অংশের অভিমত, পাহাড়ের পেছনের আকাশে প্রায় সময়ই এক অদ্ভুত আলোর ঝলকানি দেখা যায়। বাতাসে ভেসে বেড়ায় এক মাদকতাময় গন্ধ, আর মাঝে মাঝে শোনা যায় নানা অদ্ভুত ধ্বনি। স্থানীয় কারো কারো মতে এক বিশাল দৈত্যাকার প্রাণীর বাস রয়েছে জঙ্গলটিতে। এই প্রাণীটির অকস্মাৎ আক্রমণের শিকার হয় অভিযাত্রীরা। অনেক প্যারানরমাল বিশেষজ্ঞের মতে স্থানটিতে বাস্তব চেনা ত্রিমাত্রিক জগতের প্রতিনিয়ত পরিবর্তন ঘটে, যার ফলে কেউ এই জগতে প্রবেশ করতে গেলে সে দিকভ্রান্ত হয়ে হারিয়ে যায়। আবার অনেকের মতে ভিন্ন গ্রহের প্রাণীদের অবস্থান রয়েছে এই বেনিংটন ট্রায়াঙ্গল জঙ্গলে, তাদের কারণেই ঘটছে এসব অস্বাভাবিকতা। আরেকটি মত হচ্ছে কোনো সিরিয়াল খুনি বনের মধ্যে বসতি গড়ে আছে, সেই এই সব খুনের পেছনে দায়ী। বিষয়টি যদি সত্যি হয় তাহলে একটি প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, এতগুলো হত্যাকাণ্ডের কোনো হদিস কেন পাওয়া গেল না? একটি ছাড়া কেন পাওয়া গেল না আর কোনো মৃতদেহ? এরপরও এমন কিছু তথ্য এসব অদৃশ্য ঘটনার পেছনে পাওয়া যায় যেগুলো বেশ রোমাঞ্চকর। ১. সবগুলো হত্যাকাণ্ড একটি বিশেষ সময় ঘটেছে। শীতের সময় ছাড়া বছরের অন্য সময়ে কেন এমন কিছু ঘটে না? ২. ১৯৪২ ও ১৯৫০ সালের মধ্যে এসব অদৃশ্য হওয়ার ঘটনাগুলো ঘটেছে। ৩. ফ্রিডা ছাড়া আর কারো কোনো হদিস শেষ পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু কিভাবে ফ্রিডা তার তাঁবু থেকে অদৃশ্য হয়ে গেল সেটি একটি রহস্য। ৪. হারিয়ে যাওয়ার পর অনুসন্ধান দল তন্নতন্ন করে খুঁজেও ফ্রিডার কোনো হদিস পায়নি। অথচ ১ বছর পর যে জায়গা থেকে তিনি হারিয়ে গিয়েছিলেন সেখানেই তার লাশ পাওয়া যায়, যা এক বড় রহস্য। ৫. ফ্রিডা এবং রিভার দুজনেই বয়স্ক ব্যক্তি ছিলেন এবং এলাকাটি তাদের নখদর্পণে ছিল। তাই পথ হারিয়ে ফেলা তাদের পক্ষে একবারেই অসম্ভব। ৬. অপর ২ ভিকটিম ওয়েলডন ও জেপসন উজ্জ্বল লাল জ্যাকেট পরিহিত ছিল, ফলে অনেক দূর থেকে তাদের দেখতে পাওয়া যাওয়ার কথা। কিন্তু তাদের পরিহিত কোনো কাপড় পর্যন্ত পাওয়া যায়নি। ৭. আবার ওয়েলডন ও ট্রেডফোর্ড এই ২ ভিকটিম ৩ বছরের ব্যবধানে একই তারিখে অদৃশ্য হয়ে যান, যা বেশ কাকতালীয়। ১৯৩৭ সালের পূর্বে এলাকাটি বেশ জনবহুল ছিল। কিন্তু ১৯৩৭ সালের দিকে গ্লস্টেনবারি শহরে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী দেখা দেয়, ফলে অনেক লোকের প্রাণহানি ঘটে। সে সময় নগরটি পরিত্যক্ত হয়। ২০১০ সালের একটি আদশুমারির তথ্য অনুযায়ী এই এলাকাটিতে সব মিলিয়ে মাত্র ৮ জন বাসিন্দা বাস করে। বর্তমানে এটি ভুতুড়ে শহর হিসেবেই পরিচিত। তখনও স্কুলের গণ্ডি পার হয়নি। বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন। স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয়, বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি। তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছির। সৎ ও নিরপেক্ষ হিসেবে বাবার সুনাম ছিল, তাই সবার মনোকষ্ট, ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ। যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য লোক সমাবেশ, মালা দিয়ে বরণ বাবা মাকে। আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না। সোনাপুরেই জেলার সব বড় অফিসারদের বাংলো, ডিসি, এসপি, জেলা জজ, সিভিল সার্জন, সবারই বাংলো, মাঝখানে শান বাঁধানো ঘাটের দিঘি।
বাড়িগুলোর দেয়াল বেতের, মেঝে পাকা, ছাদ অ্যাসফারবেটের সুন্দর চত্বর, বড় গেট। গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্নধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগল। একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল। ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে কোরার চাবুক মারছে, আর অজানা সেই মহিলা আর্তচিৎকার করছে। চমকে উঠলাম। শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি, কিন্তু না। শুধু আমি নই, বাড়িশুদ্ধ সবাই শুনেছে। আর সবাই ঘরের পাটাতনে একই শব্দ শুনতে পেয়েছে। 8 জন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল। বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি। তারা উত্তরে বলল যে কে বা কারা এমনটি করছে তাদের জানা নেই। বাবা সাহসী দেখে 2 জন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য। তারা বললে এর আগেও দেখেছে, কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এবারও উত্তরটা একই হল। ঘটনার এখানেই কিন্তু শেষ নয়। এরপর শুয়ে পড়ি যার যার বিছানায়, যার যার ঘরে। রাত তখন 2টোর কম হবে না। মনে হলো যেন ঘাড়ের কাছে কারো নিঃশ্বাস ওঠানামা করছে। গলায় যেন কার ঠান্ডা হাত অনুভব করলাম। আমার মেজ বোনটা চিরকালই ভীতু। সে ভয়ে উঠে এল আমার বিছানায়, নিজের ঘর ছেড়ে। বলল, আমি তোর সাথে ঘুমাব। আমি বুঝলাম সে কেন এ প্রস্তাব দিল। ওকে বুঝতে দিলাম না তা। বললাম, বেশ থাকো তুমি। যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পরে বুকে ফু দিয়ে ঘুমিয়ে গেলাম। সকাল হল। নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন। বাবুর্চি চাচা অনেক আগেই এসে গেছেন। ছোট আপা অর্থাৎ আমার মেজবোন অঘরে ঘুমাচ্ছে। মাকে কিছু বললাম না। এভাবে কিছুদিন কেটে গেল। একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগল। একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হল কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকেন হাড়টা খুলে নিন। রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না। তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে 8 জন গার্ড পাহারা দিচ্ছে, সুতরাং চোর ঢুকেছে একথা কোনোমতে বিশ্বাস করা যায়। সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে পা নামাতেই মনে হল কিসে যেন পা ঠেকল। নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের দুবোনের গলার চিকেন হাড় দুটো পড়ে আছে। অল্প বয়স তার ওপর এমন অস্বাভাবিক ঘটনা। অস্বস্তি যে লাগেনি তখন, এমন কথা স্বীকার না করলে মিথ্যাই বলা হবে। তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম। ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল, ভীতু তো। আমি বলায় মা বললেন, দেখি কি করা যায়। এইভাবে কয়েক মাস কেটে গেল। এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে। এর মধ্যে আমার বাবুর্চি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে। বাবুর্চি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি। উনি মাথা নেড়ে বলেন, হ্যাঁ বাবুয়া, এসবই সত্যি। এরকম ঘটনা সবই এখানে ঘটে। তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলছে। তখন শীত এসে গেছে। নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে। বাবার ছোটবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন। সে যাই হোক, পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ। যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না, কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না। শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল। নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। রাত 10টা পার হয়ে গেছে। বাবা বাসায় নেই। শীতের রাত, তখনও টেলিভিশন চালু হয়নি। সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েও পড়েছে। আশ্চর্য ঘটনা হচ্ছে, সেদিন ছোট আপা, মা, নানি সবাই অসুস্থ। আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছি, যদিও সে যেতে চাইছিল না। আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম, নামটা আজ মনে করতে পারছি না। মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না, ভাষাও শেখা যায় না। ফলে ছোট থেকেই গল্পের বই পড়ার অভ্যাসটা রপ্ত করে ফেলেছিলাম। সেই অভ্যাসটা আজও থেকে গেছে। সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম। কান সজাগ। বেশ রাত তখন, মনে হচ্ছিল নানি যেন ডাকছেন। উঠে গেলাম তার কাছে। গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন। ভাবলাম কানের ভুল। নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি, এবার মনে হলো মা ডাকছেন আমাকে। তাড়াতাড়ি গেলাম মার ঘরে। কিন্তু দেখি তিনিও ঘুমোচ্ছেন অঘরে। ভাবলাম ভুল শুনেছি। আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব, মনে হলো ছোট আপা ডাকছেন। তড়িঘড়ি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম। বসা আর হল না। অবাক কাণ্ড, দেখি সেও ঘুমাচ্ছে। তবে মনে যাই বলি না কেন, এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা। কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা।
তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল। মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম। মনে হলো ভাগ্যিস শিখেছিলাম। এর গুণ আর মাহাত্ম্য এমন যে কোনো দুষ্ট অশুভ কিছু কাছে ভিড়তে পারবে না। দোয়াটা পরে বুকে ফু দিলাম। মনে সাহস বাড়ল। নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত, বসে থাকতে পারছি না। একটু টান টান হয়ে নিই, এই চিন্তা করে লেপের ভেতর ঢুকে গেলাম। বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টানাইনি। খানিক পরেই মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসল। মনে হলেও উড়িয়ে দিলাম। সবাই অসুস্থ, বাইরে গার্ড, সব দরজা বন্ধ, কেমন করে কেই বা ঢুকবে বাড়ির ভেতরে। এ কথা বলে মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না। তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারলাম না, কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটায়। এটাই বারবার মনে হতে লাগল। ঠিক তাই। লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়ে চেয়ে হাসছে, মাথায় তার ঘোমটা, আমার পায়ের দিকে খাটে বসে তিনি। আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম। না না, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ক্ষতি। আমি ভয় পাব না বারবার বলছি, আর আয়াতুল কুরসি সহ যত সূরা দোয়া জানা ছিল পড়েই যাচ্ছি। শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি। কান্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না। তখনই মনে পড়ল, অস্বাভাবিক জিনিসদের আকৃতি থাকে, অবয়ব থাকে না। তখনই হাত পা হিম হয়ে আসতে লাগল। যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি। দোয়া সূরা পড়ি। লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট হাসছেই মহিলা। আমার ঘরের জানালা সেই ছোটবেলা থেকেই, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, অন্তত একটা হলেও খোলা থাকে। আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল। জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায়। ওটা লাগাই না এজন্য যে ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে ঘরে আসে। মাঝে মাঝেই লেপ একটু ফাঁক করে জানালাটা দিয়ে দেখবার চেষ্টা করছি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই। এইভাবে দীর্ঘ সময় কেটে গেল। অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল। এমন সময় আজানের ধ্বনি শোনা গেল। অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটাতে মিশে গেল। আমি বিমু বিস্ময়ে চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে। আমাদের মতো মানুষের তো জানালার রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয়। এমন ঘটনা মাকে না বললেই নয়। তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম। মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম। তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম। মা চুপ করে শুনে গেলেন, কিছু বললেন না। একটু বেলা হলে মা আরদালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামেল ফকিরের কথা জানা আছে নাকি, ডাকলে আসবেন কি না। সে জানাল একজনকে সে চেনে, টাকা পয়সা কিছুই নেয় না। মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পরা, পানি পরা দেন, তাবিজও দেন, কিন্তু একটা পয়সাও নেন না। সবারই উপকার হয়। তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না। বলেন, আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দার সেবা করি, আমি যে কিছুই নিতে পারব না। এমনকি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খানো না। মা বললেন তার এমনই লোকই চাই। ওনাকে খবর দেওয়া হল। মা তাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে। উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন। পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন। আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে। উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন। তারপর কিছু আমল করে গাছের দিকে ও জানালাটায় ফু দিলেন। ঘুরে আমাকে নির্দেশ দিলেন, এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দেই। যদি কেউ জানালায় টোকাও দেয় তাও যেন না খুলি। মার কাছে ফিরে গেলেন তিনি। বললেন, মেয়ে ভয় পেলে ক্ষতি হতো, আল্লাহর কালামের বরকত। ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ, এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে। এই বলে তিনি চলে গেলেন। আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম। বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন। বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। বাবা শুনে গেলেন মন দিয়ে, শুধু বললেন, উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলো। কি ঘটল? কে ঘটাল? প্রকৃত সত্যটা কি? আজও মনে প্রশ্ন জাগে, কিন্তু মেলে না উত্তর। ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম জাহানারা। বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে।
আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলে মেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তার ও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেদিন রাত্রে জাহানারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিক তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরনো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরনো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়ত। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে জাহানারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল একটা আমই পড়ে আছে, তবে আমটি এ গাছের আমের তুলনায় অনেক বড়। তবু সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল, কিন্তু এরপর সে যা দেখল তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা দেখে সে ভয় পেল, কিন্তু ভাবল হয়তোবা সে ভুল দেখেছে। আবার সে আমটি ধরতে গেল, কিন্তু এবারও ওই একই ঘটনা। এবার ভয় তার মনে জেঁকে বসল, কি হচ্ছে এসব? আবার যখন সে আমটি ধরতে গেল তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করল, যা দেখা মাত্র সে বেহুঁশ হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটল যা এক কথায় অবিশ্বাস্য। যখন আয়নের সুর শুনে তার হুঁশ ফিরল তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে আরও ভীত হয়ে পড়ল এবং খুব দ্রুত পরিমরি করে বাড়ি ফিরে এসে দেখে তার বোন এখনো ঘুমোচ্ছে। সে তার বোনকে ডেকে তুলল আর বলল কেন তাকে একা ফেলে চলে এসেছে সে, কিন্তু তার বোন কিছুই বুঝল না। উপরন্তু জাহানারার হাতে আমের ব্যাগ দেখে সে বলল, আপু, তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাকও দিলে না। একটা শোনার পর আবারও সে বেঁশুস হয়ে পড়ে। সকাল থেকেই প্রচণ্ড জ্বর আসে। এর কিছুদিন পরই সে মারা যায় কোনো কারণ ছাড়াই। ঘটনাটি আমি নিজে জাহানারার কাছ থেকে শুনেছি। আম বাগানের সেই রাত্রি এক ভয়ঙ্কর অশরীরীর মুখোমুখি। গ্রামের নাম ছিল শান্তিপুর, আর সেই গ্রামের শেষ প্রান্তে ছিল বিশাল এক আম বাগান। দিনের বেলা সেখানে শিশুদের হাসি, পাখির ডাক আর বাতাসে আম পাতার মিষ্টি শব্দ শোনা যেত, কিন্তু রাত নামলেই বদলে যেত সবকিছু। লোকেরা বলতো, সূর্য ডোবার পর ওই আম বাগানের দিকে কেউ যেন না যায়। গ্রামের এক তরুণের নাম ছিল রাহুল। শহর থেকে কিছুদিন আগে সে গ্রামের বাড়িতে এসেছিল ছুটিতে। বন্ধুরা তাকে বলল, রাহুল, ওই আম বাগানে রাতের বেলা কেউ যায় না, সেখানে কিছু একটা আছে। রাহুল হেসে বলল, ভূত টুত কিছু নেই, আমি আজ রাতে ওই বাগানে যাব। রাত ঠিক 12টা। হাতে একটা টর্চ নিয়ে রাহুল ঢুকে পড়ল আম বাগানে। চারদিকে ঘন অন্ধকার, গাছগুলো যেন দাঁড়িয়ে থাকা কালো ছায়া। হঠাৎ বাতাস থেমে গেল, সবকিছু নিস্তব্ধ। হঠাৎ রাহুল শুনল খসখস খসখস। মনে হলো কেউ পাতার ওপর হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না কেউ। রাহুল টর্চ জ্বালিয়ে চারদিকে তাকাল, কেউ নেই। সে বলল, কে আছো এখানে? কোনো উত্তর নেই, শুধু শূন্যতা। হঠাৎ তার টর্চের আলো এক গাছের নিচে পড়ল। সেখানে দাঁড়িয়ে ছিল এক ছায়ামূর্তি, লম্বা, কালো, মুখ নেই, শুধু চোখ দুটো লাল জ্বলছে। রাহুলের শরীর জমে গেল। সে বুঝল এটা কোনো মানুষ নয়। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। হাওয়ায় ভেসে আসল এক কর্কশ কণ্ঠ, তুই এখানে কেন এলি? রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ছিল না। মাটি যেন তাকে আটকে ধরেছে। সে মনে মনে আল্লাহর নাম নিল, আর সঙ্গে সঙ্গে তার পা একটু নড়ল। সে দৌড়াতে শুরু করল। পেছনে শুধু সেই অশরীরীর ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল, হা 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 হা। রাহুল রক্তাক্ত পায়ে গ্রামে ফিরে এলো। কেউ তাকে দেখে চমকে গেল। তার মুখে শুধু একটাই কথা, আম বাগানে কিছু একটা আছে। পরের দিন গ্রামবাসীরা যখন আম বাগানে গেল, কোনো ছায়া নেই,
কোনো শব্দ নেই, শুধু একটি গাছের নিচে টর্চটা পড়ে আছে, যেন কেউ বলছে, আমি এখানেই আছি। সব জায়গা খালি নয়, কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না। আপনি কি এমন বাগানে যেতে সাহস করবেন? কমেন্টে লিখুন। আরও ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করুন।